স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। আমি এবার জানাবো খবরের বিস্তারিত। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি। সম্মেলনে ব্যবসা, বাণিজ্য, কৃষি ও জলবায়ু সহ ৭টি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এছাড়া সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথচলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে ৪ দিনের বিমস্টেক সম্মেলন। আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি। আর রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামী বিমস্টেক সম্মেলন। পনেরো থেকে বাড়িয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি আরোপ করা হয়েছে পুরো বিশ্বে। যুক্তরাষ্ট্র এটাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করলেও ভুক্তভোগীরা বলছেন বাণিজ্য যুদ্ধ। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে বিশ্ব বাণিজ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫% করে শুল্ক ছিল, বাড়ানো হয়েছে ২২%, যা দাঁড়িয়েছে ৩৭%। সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে এশিয়ার দেশ লাওসে ৪৮%, শ্রীলঙ্কায় আরোপ করা হয়েছে ৪৪%, চীনা পণ্যে শুল্ক বসেছে ৩৪%, বাংলাদেশের প্রতিবেশী ভারতে শুল্ক আরোপ করা হয়েছে ২৬%। বাদ যায়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও। ইউরোপীয় ইউনিয়নের শুল্ক বসানো হয়েছে ২০%, আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ হয়েছে ১৭%। আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ হয়েছে ১৭%। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। নতুন করে উচ্চমাত্রায় শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড। দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি শনাক্ত করছে, যা বিষয়টি মোকাবেলার জন্য প্রয়োজনীয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে জোট গঠনের তৎপরতা শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। কৌশলগত কারণে প্রকাশ্যে স্বীকার না করলেও ভেতরে ভেতরে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছে তারা। বিশেষ করে ইসলামী এবং বাম দলগুলোকে টার্গেট করেছে প্রধান 3টি দল। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামী দলের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। এই অঞ্চলের রাজনীতিতে জোট গঠনের প্রবণতা নতুন নয়। সেই ব্রিটিশ শাসন আমল থেকে এ বঙ্গে সূত্রপাত ঘটে জোট গঠনের। কখনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে জোট গড়ে উঠেছে, আবার কখনো মাঠের জোট গড়ে জোটের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তান আমলেও জোট গড়ে স্বল্প সময়ে কেন্দ্র ও পূর্ব বাংলায় সরকার গঠন হয়েছে। আইয়ুব বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি দল জোটবদ্ধ হয়। সেগুলো হলো এনডিএফ, কফ, পিডিএম, শেখ এবং ড্যাক গড়ে ওঠে। ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলোর দলবদ্ধ আন্দোলনের কারণে আইয়ুব খানের স্বৈরশাসকের পতন ঘটে। এছাড়া মুক্তিযুদ্ধকালীন গড়ে ওঠা মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি এবং সর্বদলীয় উপদেষ্টা পরিষদ রাজনৈতিক জোটেরই পরিচয় বহন করে। তারপর মুজিব শাসন আমলে মাওলানা ভাসানীকে কেন্দ্র করে মূলত সরকার বিরোধী রাজনৈতিক জোট আবর্তিত হয়। পরবর্তীতে ৯০ দশকের স্বৈরশাসক জেনারেল এরশাদ সরকারের পতনের দাবিতে ৩ দলীয় জোট গঠন করে আন্দোলন সফল করা হয়। ৯০ পরবর্তী গণতন্ত্রের যুগে জোট ছাড়া রাজনীতি কঠিন হয়ে পড়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সরকার পতন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কখনো জোট বেঁধেছে, কখনো জাতীয় পার্টি এবং জামায়াতের সহ ছোট দলগুলোর সঙ্গে ১৪ দলীয় জোট, মহাজোট, ৪ দলীয়, ১৮ দলীয়, সমমনা দল, জাতীয় ঐক্যফ্রন্ট, গণতন্ত্র মঞ্চ এসব দলের সাথে জোট বেঁধেছে। সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতন হয় শেখ হাসিনা সরকারের। আনুষ্ঠানিক জোট গঠন না হলেও ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার শুরু হয়েছে নতুন মেরুকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। সবার মনে প্রশ্ন জাগছে, কোন দল কার সাথে জোট গড়বে। ইসলামী ও বাম দলগুলোর সাথেও যোগাযোগ করছে তারা। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও। তবে কৌশলগত কারণে অন্যান্য দলের সাথে যোগাযোগের কথা স্বীকার করছে না দলগুলো। অবশ্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখনও জোটের নির্বাচনের কথা ভাবছে না বিএনপি। বাংলাদেশের ভোটের রাজনীতির কালচারে জোট করার ইতিহাস তো আছেই, এবং এই জোট কাদের সাথে হবে, কবে হবে, আদৌ হবে কিনা, সেটা এখনই খোলাসা করে বলার সময় আসেনি। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দল ও এনসিপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে ইসলামী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে। দেশ, জাতি এবং উম্মার স্বার্থে নির্বাচনী কোনো সমঝোতার অনেক সম্ভাবনা রয়ে গেছে। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জোটের নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তাদের দলের। রমজানের সময়টাতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বসেছি। নির্বাচনের সময়গুলো যখন ঘনিয়ে আসবে, সেই সময়টাতে হয়তো জোটের প্রশ্নগুলো আরো সম্মুখ সারিতে আসবে। সেই সময় হয়তো আরো ক্লিয়ারলি আমরা বিষয়গুলো জানতে পারবো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান মনে করেন, এখনই জোট গঠনের চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ডেডলাইন। মানে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন কবে দিবে, কিভাবে দিবে, এই ব্যবস্থাটা, এই ব্যাপারে বন্দোবস্ত করাই এখন বিএনপির জন্য মূল কাজ। সো বিএনপির এখন ফোকাস থাকবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা। নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের এখনও ঢের বাকি। কোনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। ঈদ ও রমজান জুড়ে ভোটারদের কাছে ভিড়তে সচেষ্ট খুলনার সম্ভাব্য প্রার্থীরা। এখানকার রাজনীতির সমীকরণে বিএনপি জামাত ফুরফুরে মেজাজে থাকলেও অনেকটাই আড়ালে চলে গেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি নিষ্প্রভ, আর নতুন স্বপ্নে বিভোর এনসিপির তৎপরতা চোখে পড়ার মতো। জুলাই অভ্যুত্থানের পর খুলনার রাজনীতির পালে নতুন হাওয়া লেগেছে। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে মামলা, হামলা আর নির্যাতন নিপীড়নের শিকার দলগুলোর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। জাতীয় নির্বাচনের ঢের বাকি থাকলেও খুলনার রাজনীতির মাঠে নেমেছেন বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। মহানগর ও জেলার ৬টি আসনেই বিএনপির এক ও একাধিক প্রার্থী নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি পা রাখছেন ভোটারদের দুয়ারে। প্রচারণার অংশ হিসেবে ব্যানার, পোস্টার টানানো আর পুরো রমজান মাস জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করে জনগণের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি দিচ্ছি এবং খোঁজখবর নিচ্ছি তারা কেমন আছে। অনেকে আমাকে ধরেছে যে ১৭ বছর তারা ভোট দিতে পারেনি, এবার তারা ভোট দিতে পারবে কিনা। আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, সংগঠনে ছিলাম, আমরা নির্বাচনেও মাঠে থাকব। আমাদের নেতাকর্মীদের নিয়ে আমরা এখনো রাজনীতি ময়দানে আছি। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও দলের পক্ষ থেকে ৬ আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে খুলনা ৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল প্রার্থী হওয়ায় তৎপরতায় অনেকটা এগিয়ে। নির্বাচন কবে হবে সেটা পরে, কিন্তু সেই নির্বাচনের করার জন্যই প্রার্থী ঘোষণা হয়েছে এবং তার আলোকে খুলনার ২ আসন সহ খুলনার সর্বস্তরের মানুষকেই আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী আবহ দেশে তৈরি হয়েছে। জামাতও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক আমরাও নির্বাচনী এলাকার ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, উপজেলায় আমরা জনগণের মাঝে যাচ্ছি, সভা সমাবেশ করছি, মত বিনিময় করছি। রাজনীতির মাঠে নাম লেখানো নতুন দল জাতীয় নাগরিক পার্টিও তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে নানামুখী গণসংযোগে। এনসিপি মাঠে আছে এবং তৃণমূলে, এই জন্য আমরা তৃণমূলের ডোর টু ডোর কাজ করে যাচ্ছি এবং একেবারে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতেছি। আমরা দল গোছানোর জন্য চেষ্টা করতেছি। আর এর মধ্যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, ইফতার মাহফিল কিংবা বিশেষ করে ঈদ সামগ্রী এবং উপহার বিতরণ, এটা আমরা আসলে শহীদ পরিবারের সাথেই যোগাযোগটা করেছি। কোনো উপঢৌকন বা বিনিময় নয়,
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে দরকার সুস্থ সংস্কৃতি। প্রার্থীরা তা বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ সচেতন মহলের। রাজনীতি হওয়া উচিত যে আমরা যেন নিজের যোগ্যতাকে হাজির করতে পারি, কোনো ধরনের উপঢৌকন দিয়ে কিংবা কোনো ধরনের তাদেরকে লোভ দেখিয়ে আমরা যেন রাজনীতিতে না নামি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, তবে বাম ও ইসলামী দলগুলোও নিজেদের গোছানোর চেষ্টা করে যাচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। বাড়তি ছুটি নিলেও কেউ কেউ সন্তানদের পড়াশোনার কথা চিন্তা করে ঢাকা ফিরছেন। অন্যদিকে যাতায়াতে ভোগান্তি এড়াতেও অনেকে আগে ভাগেই ঢাকায় ফিরছেন। এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটেছে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা। এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছাড়তে কিছুটা দেরি হয়েছে। তবু ঢাকায় ফেরা যাত্রীরা জানিয়েছেন স্বস্তির কথা। মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো একটু বেড়ে যাবে। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা একটু আগে চলে আসলাম। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো সমস্যা হয়নি। ঈদে গেলে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না, এখন খুব রিল্যাক্স, ফুলফিল ফাঁকা, এর জন্য খুব হ্যাপি এখন। ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই, তো এবার বাবার অনেকদিন ছুটি ছিল, তার সুযোগ করে আমরা কক্সবাজারে ঘুরে আসলাম। আজ শেষ হচ্ছে ঈদের আনুষ্ঠানিক ছুটি। এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ঈদের ছুটি তো শেষ, আগামী 2 দিন সাপ্তাহিক ছুটি। আজকে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। দেখুন অর্ঘমিত্র, আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আছি। সকাল থেকে যে সমস্ত ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে কমলাপুর ছেড়ে গেছে, প্রায় যথারীতি ছেড়ে গেছে। দু একটা ট্রেন শুধু কিছুটা বিলম্ব হয়েছিল, এটা খুবই কমন জিনিস যে 10 থেকে 15 মিনিট, এর বেশি দেরি হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি সিলেটের দিকে ছেড়ে যাবে, আর এখন থেকে 5 মিনিটের মধ্যে ঠিক কমলাপুর জুড়ে যে সমস্ত যাত্রীরা এখানে ছিলেন তারা আসলে এই ট্রেনটির দিকে তারা ট্রেনে উঠেছেন। ট্রেনটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা দেখেছি আসলে যত সংখ্যক মানুষ এখন ঢাকা ছাড়ছে, ঠিক তত সংখ্যক মানুষ আবার ঢাকার দিকে তারা ফিরছে। যারা এখন ঢাকা যাচ্ছেন তারা বলছেন যে আসলে ঈদের সময় তারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো শেষ করেছেন বা বিভিন্ন গন্তব্যে তারা গেছেন, ঢাকার বাইরেও গেছেন। সেই শেষ করে যেহেতু লম্বা ছুটি, সেই কারণে তারা ট্রেনে করে এখন বাড়িতে যাচ্ছেন। এখন হাতে আর যে কয়েকটা দিন আছে সেগুলো তারা স্বজনদের সাথে কাটাবেন, তারপর তারা কিছুদিন পর ঢাকায় ফিরবেন। আর ইতিমধ্যেই যারা ঢাকায় প্রবেশ করেছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে আসলে পরবর্তীতে একটা যাত্রীদের একটা ভোগান্তি হতে পারে, রাস্তায় আরও নানা ধরনের ঝামেলা হতে পারে, এই কারণে তারা ঢাকায় ফিরেছেন। এবং তারা যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করেন, আপনি জানেন যে কোনো স্কুল 7 এপ্রিল বা 8 এপ্রিল স্কুলগুলো খুলে যাবে এবং তারপরের পরই প্রথম সাময়িক যে পরীক্ষাটি সেটি শুরু হবে, যার কারণে পড়াশোনা যাতে হ্যাম্পার না হয়, সমস্যা না হয়, যার কারণে তারা ঢাকায় চলে আসছেন, সেই কথাটি বলছেন। এবং সবচেয়ে যাদের সাথে কথা বলছি তারা একটি কথাই বলছেন যে লম্বা ছুটির কারণে এবার তাদের খুবই স্বাচ্ছন্দ্যে তারা ঢাকায় ছাড়তে ফিরেছিলেন এবং যারা ঢাকায় প্রবেশ করেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরেছেন। তারপরে একটি স্বাচ্ছন্দ্যের এবং চমৎকার ঈদ তাদের কেটেছে, সেই কথাটি তারা বলেছেন। আর এই পর্যন্ত ট্রেনের বিষয়ে কিছুক্ষণের মধ্যে এখানকার স্টেশন ম্যানেজার সাদাত সাহেব তিনি মিডিয়ার সাথে কথা বলবেন, তার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে পারবো যে পরবর্তীতে ট্রেন যে 2-একটা ঝামেলা হয়েছিল। আর একটু অভিযোগ ছোট্ট করে জানিয়ে রাখি যে এই ঈদের মধ্যে কিন্তু এই স্টেশনে কিছুটা নির্মাণ কাজ চলছিল, সেটি যথাসময়ে শেষ না হয় যাত্রীরা কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ যেন দ্রুত শেষ করেন এই দাবিটি তারা জানিয়েছেন। তো অর্ঘমিত্র, এই কমলাপুর থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে শহীদ রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হানকে ঘিরে ছিল দরিদ্র মা বাবার স্বপ্ন। ঈদে মা বাবা সহ পরিবারের সবার জন্যই উপহার নিয়ে আসতেন রায়হান। শহরে লেখাপড়া করতে যাওয়া হতদরিদ্র পরিবারটির সব স্বপ্ন বেড়ে উঠেছিল রায়হানকে ঘিরেই, কিন্তু অসময়ে সেই সন্তানকে হারিয়ে নিঃস্ব পরিবার। রায়হানের পরিবারে তাই ঈদ এখন বিষাদে ঘেরা। আমার সন্তানের খারাপ, আমার ঈদ খুব কষ্টে কাটিয়েছে। এটা তো আমার বড় সন্তান ছিল, ও তো আমার স্বপ্ন ছিল।
রাজশাহী কলেজে পড়তেন পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আলী রায়হান। যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে। 5ই আগস্ট রাজশাহীর আলুপট্টিতে ছাত্রদের পক্ষে মিছিলে অংশ নিয়ে শহীদ হন তিনি। সন্তানের রক্তে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, মায়ের কাছে এটাই সান্ত্বনা। আমার এটার জন্য গর্ব হয় যে আমার সন্তান দেশের জন্য জীবন দিছে, দেশের জন্য শহীদ হয়ে গেছে। এটা ভাবলে আমার একটু মনটা হয় যে আমার সন্তানের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশটা আবার নতুন করে স্বাধীন হচ্ছে। ছোট ভাইয়ের জন্য ঈদে পাঞ্জাবি আনতেন, একসঙ্গে যেতেন নামাজেও। এবার ঈদে এই শূন্যতা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। আগের দিনে সন্ধ্যাবেলা আসতো, এসে বলতো যে রাধা তোর জন্য পাঞ্জাবি নিয়ে আসছি, দেখতো কেমন হয়েছে। নামাজে আমাদের সাথেই যাইতো, আমাদের সামনে ঈদগাহ আছে, ওখানে আমরা সকলে নামাজ পড়ি। ছেলের স্বপ্ন ছিল বাবা মাকে নিয়ে শহরে বাড়ি করবেন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে চোখ ভিজে আসে বাবার। বলতো মাঝে মধ্যে, বা আর কিছুদিন ধৈর্য ধরো, আল্লাহ যদি সহায় থাকে, যদি চাকরি বাকরি পাই, আল্লাহ দিলে তোমাদের নিয়েই আমি শহর যাব। শহরে লেখাপড়া করতে যাওয়া হতদরিদ্র পরিবারটির সব স্বপ্ন বেড়ে উঠছিল রায়হানকে ঘিরেই। একদিন সেই স্বপ্ন দেখানো ফেরিওয়ালা নিজেই মরদেহ হয়ে ফিরলেন বাড়ির উঠানে। রায়হানের সাথে কবর হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। কিশোরগঞ্জের সেতুতে গার্ডার না বসিয়ে লাপাত্তা ঠিকাদার। 4 বছর ধরে সেতু ভাঙা থাকার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে রঘুখালী ও ছয়না এলাকার বাসিন্দারা। এদিকে পুরাতন সেতু ভেঙে যাওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এদিকে এলজিইডি জানায় সেতুটি নির্মাণে নতুনভাবে টেন্ডার করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুখালী ও ছয়না গ্রামের মধ্যে নরসুন্দা নদীর উপর সংযোগকারী সেতুটি গত 4 বছর ধরে জরাজীর্ণ। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয়রা। প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করে শিক্ষার্থী সহ 2 গ্রামের হাজারো মানুষ। 2021 সালে 3,11 লাখ টাকা বরাদ্দে নরসুন্দা নদীর উপর রঘুখালী ছয়না পর্যন্ত 40 মিটার সেতুর কাজ পেয়েছিল HTBL SAC নামের একটি প্রতিষ্ঠান। কাজের মেয়াদ ছিল 2022 সালের 29 নভেম্বর পর্যন্ত। কিন্তু পিলারের কাজ করে গার্ডার না বসেই 2 বছর আগে 1,39 লাখ টাকার বিল তুলে নেওয়া হয়। তারপর থেকেই লাপাত্তার ঠিকাদারি প্রতিষ্ঠান। অযত্নে নষ্ট হচ্ছে রড ও সেতুর মালামাল। পুরাতন সেতু ভেঙে নতুন সেতু করার কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীরা। অনেক ব্রিজ ভাঙে পরে উনটার যা অ্যাক্সিডেন্ট করে পড়ে জায়গা, গাঙ্গের নামাজ পড়ে জায়গা, গাঙ্গের মানুষ বেড সব পড়ে জায়গা। আমরা যদি একটা রুগী নিয়ে যাই, অনেক সময়কে জামে পড়ে থাকতে হয়, ঠিক আছে, এদিক তো আইতেই পারি না। এই ব্রিজটা যদি অতি দ্রুত হয়ে যায় তাহলে কিন্তু কিশোরগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এলজিইডি জানায় গত 5ই আগস্টের পর ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক পলাতক রয়েছে। এরই মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানকে সেতুর কাজ শুরু করার জন্য 2,19 লাখ টাকা দেওয়া হয়েছে। এই ব্রিজের কাজটি যারা যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগে করত, তারা গার্ডারের নিচ পর্যন্ত করার পরে আপনারা কাজটি তারা আর করতে পারেনি। তখন PPR 2008 অনুযায়ী কাজটি বাতিল করে নতুন করে পুনরায় টেন্ডার করা হয়েছে। দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মাথা গোঁজার ঠাঁই মিললেও জীবনমান এগোচ্ছে না ভোলার মাছের চরবাসীর। নদী গর্ভে বিলীন চরটি 90 দশকে ফের জেগে ওঠে, আবারও শুরু হয় বসতি। তবে চরটিতে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই শিক্ষক, কমিউনিটি ক্লিনিকে থাকলেও থাকেন না ডাক্তার। তবে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি চরবাসীর জীবনের উন্নতি ঘটাতে প্রয়োজন আরও সরকারি বেসরকারি উদ্যোগ। দ্বীপ জেলা ভোলা, মেঘনার বুকে জেগে ওঠা 17 বর্গ কিলোমিটারের মাছের চর। জেলা সদর উপজেলার কাছে ইউনিয়নের অন্তর্গত। প্রায় কয়েক দশক আগে ইউনিয়নের 3টি ওয়ার্ড মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেলেও 7,161 জনের বসতি নিয়ে আবারও জায়গা নিয়েছে দেশের মানচিত্রে। চরটিতে রয়েছে 6টি গুচ্ছ গ্রাম, একটি কমিউনিটি ক্লিনিক, 2টি কিল্লা, 3টি শিক্ষা প্রতিষ্ঠান, 3টি মসজিদ ও প্রায় 2000 বসত ঘর সহ নানান স্থাপনা। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ার ভাটার প্রভাব মুক্ত থাকলেও চরটিতে পিছিয়ে রয়েছে প্রাথমিক শিক্ষা ও নারীর স্বাস্থ্য। এটা যেটা আমাদের পক্ষে শনাক্ত করা সম্ভব ওইটা ট্রিটমেন্ট আমরা এখানে দিই, আর যেটা আমরা শনাক্ত করতে পারি না বা বুঝতে পারি না ওইটা আমরা
এমবিবিএস ডাক্তারের কাছে রেফার করি। ইউনিয়ন ভিত্তিক যদি একটা স্বাস্থ্য ক্লিনিক যদি এই জায়গায় দেওয়া হয় তাহলে আরো অনেক ভালো হয়। ক্লিনিক থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে অন্তঃসত্ত্বা অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে উত্তাল মেঘনা নদী পার দিতে হয়। এই যাত্রায় মৃত্যু ঘটে অনেকের। আমরা অনেক কষ্ট করে আইতে হয়, যাইতে হয়, নিতে হয়। সুবিধা অসুবিধা হইলে অনেক রুগী এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে যায়। ক্লিনিক একটা আছে, কিন্তু সপ্তাহে একদিন, কোনো সময় মাসও একদিন আসে ডাক্তার। প্রসব বেদনা ওঠার সাথে সাথে আমরা ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তবে আমাদের এই জায়গায় যদি একটা হাসপাতাল হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হইতাম। দিনে 2-1টি ট্রলার যাত্রী পারাপার করলেও সন্ধ্যা হয়ে গেলে আর নদী পারাপার সম্ভব হয় না। ফলে জীবন সংকটে মাঝের চরের বাসিন্দারা। আমাদের এলাকায় রাস্তাঘাট কিছুই ভালোভাবে কিছুই নাই। এখন আমরা তো অসহায় অবস্থায় আছি। অনেক সময় আমাকে মসজিদের ইমাম সাহেব শুধু একলা নামাজ পড়ে, কিন্তু আমরা এক গলা পানি থাকে, এক মাজা পানি থাকে, এই জন্য যেতে পারি না। এতটুকুই আমাকে দাবি যে আমাকে ওই পথখান বানিয়ে দিতে বললা। আর ভবিষ্যৎ প্রজন্মকে স্বশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন হলেও প্রাথমিক শিক্ষাটুকু জুটছে না এই চরের শিশুদের। 3টি প্রাথমিক স্কুলের মধ্যে কার্যকর রয়েছে একটি। সেখানে ছাত্র থাকলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় থাকেন না পাঠদানকারী। আমার আব্বু আম্মু আমার যা স্কুলে পাঠায় কোনো কাজ করে না। তোমরা স্কুলে যাও, ওই কাজ করা লাগবে না। আমি বড় ডিসিএম বাংলা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাধ্যমিক বিদ্যালয়ে একটু সমস্যা রয়েছে, সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। চরে বিদ্যুৎ সঞ্চালনের বাইরে থাকা এই এলাকার একমাত্র ভরসা সৌর বিদ্যুৎ। এই চরের ভেতরের রাস্তাগুলো অপ্রশস্ত ও কাঁচা এবং দ্বীপের বাইরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, যা বর্ষাকালে খুব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই সরকারের সুদৃষ্টি চাইছেন ভোলার মাঝের চরবাসীরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, মাঝের চর, ভোলা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।